২৪শে জুলাই যখন কোটা আন্দোলনটা শুরু হলো, ওই আন্দোলনের সাথে আমরা খুব একটা যুক্ত হইনি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা ছাত্রদের একটা দাবি, সেটা ছাত্রদেরই আন্দোলন। আপনার মনে আছে যে 2018তেও একই রকম কোটা আন্দোলন হয়েছিল। কোটার আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আমরা মাথা ঘামাইনি। তখন আমরা আমাদের ওই আন্দোলনেও 2018তে আমরা অংশগ্রহণ করেছিলাম, যখন আমরা দেখছিলাম যে আমাদের শিক্ষার্থীদের উপর নিপীড়ন নেমে আসছে, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, তখন আমরা যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম। তো একইভাবে আমাদের যখন আমরা দেখলাম যে 15-16 জুলাই হঠাৎ করে খুব নির্মমভাবে আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমণ নেমে আসলো, স্বাভাবিকভাবে তখন আমরাও আমাদের শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব মনে করলাম যে আমাদের ছাত্রদের পাশে দাঁড়ানো। আমরা সেভাবেই ছাত্রদের পাশে আসি। কিন্তু তারপর যে বর্বরতা, যে অত্যাচার, যে খুন হত্যা শুরু হলো, সেটা কিছুদিন পরে বোঝা গেল যে এটা আসলে 2018 না, এই 2024-এর কোটা আন্দোলন আসলে টোটালি অন্যদিকে চলে যাচ্ছে আর কি। শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা ওই সময় সবাই, শুধু আমরা সবাই জীবনের কম বেশি ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। আমাদের একটা বড় ভূমিকা ছিল, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে ঘটনাটা এত বড়। 27শে জুলাই আমরা শিক্ষক নেটওয়ার্ক থেকে বেশ কয়েকজন শিক্ষক ডিবি অফিসে যাই, যখন সমন্বয়কদের ধরে নিয়ে যাওয়া হয়, কারণ আমরা মনে করেছি যে তারা আমাদের ছাত্র এবং বাবা মার পরে শিক্ষকরাই সবচেয়ে বড় অভিভাবক। সেই হিসেবে আমরা আমাদের দায়িত্ব অনুভব করেছি। তো সেভাবে ওখানে যাওয়া, কিন্তু সেখানে যে আমরা যে আমার ছাত্রদের যাদের নাহিদ, সার্জিস যাদের ধরে নিয়ে গেছিল, তাদের জন্য আমরা কিছু করতে পারিনি, কারণ আমাদের ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি। আমাদের বলেছিল যে আপনারা বাইরে অপেক্ষা করেন। তখন ওখানে তো ডিবি হারুনের অফিস, তো উনি বললেন যে উনি মিটিংয়ে আছেন, আমাদের সাথে দেখা করবেন না, আমরা এখন পারবে না। তখন আমরা অপেক্ষা করলাম। তারপরে এক পর্যায়ে এসে মোটামুটি গাড়ি নিয়ে পালিয়ে গেল আর কি, আমাদের সাথে দেখা করলো না। পরে আমরা যে শুনতে পাই বা বুঝতে পারি যে এটা একটা মোটামুটি বড় ঘটনা ছিল, কারণ ওই সময় পুরো দেশ জুড়ে একটা চাপা আতঙ্ক, ভয় ছিল। কিন্তু যখন দেখলো যে 12 জন শিক্ষক ডিবি অফিসটাও তো আরেকটা মানে আতঙ্কজনক জায়গা ছিল, সেখানে শিক্ষকরা যে হাজির হয়েছে, তখন অনেকখানি ভয় অনেক জায়গায় ভেঙে যায়। এটা আমরা পরে শুনি আর কি, সেটা সত্যি মিথ্যা আমি জানি না। এছাড়াও আমরা নিজেরাও বিভিন্নভাবে আন্দোলনের সাথে যুক্ত থাকি, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন বিবৃতি দেই, বিভিন্ন জায়গায় সমাবেশ করতে থাকি। আমার মনে আছে যে লং মার্চের আগের দিন আমরা খবর পাই যে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা কোনো থাকার সেফ জায়গা পাচ্ছেন না। তখন সে বিভীষিকাময় রাতে যে আমরা যে ওনাদের দুজনকে নিয়ে আসি, তারা আমার বাসায় লালমাটিয়াতে ওঠে আর কি, এবং ওই রাতটা তারা ছিলেন, এবং পরবর্তীকালে শাহবাগে তাদেরকে আমরাই নামিয়ে দিয়ে আসি আর কি, আমরা শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা। আর ওভারঅল সব মিলে বলবো যে আমার জীবনের আসলে যদি সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটাকে বলতে হয়, এটা 2024-এর জুলাই। কারণ এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে করতে একসময় একদম হতাশায় ভেঙে পড়েছিলাম। 2024-এর সেই ডামি নির্বাচনের পরে মনে হয়েছিল যে অশুভ শক্তির হাত থেকে মনে হয় আমাদের রেহাই নাই, মনে হয় আরও অনেক দিনের জন্যই তার আসন গেড়ে বসেছে। তো আমাদের মানে সবচেয়ে কি বলবো, ওয়াইল্ডেস্ট ড্রিমের মধ্যেও ছিল না যে পতন এত তাড়াতাড়ি ঘটবে। তো সেটা যখন ঘটে গেল, তখন মনে হলো যে আমার জীবনে আসলে আর চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। আমার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিসটাই মনে হয় আমরা পেয়ে গেছি আর কি। আসলে আকাঙ্ক্ষা তো অনেক কিছু থাকে, কিন্তু আমাদের আসলে একটু বাস্তববাদীও হতে হবে। তার কারণটা হলো, মনে রাখতে হবে যে কোনো কিছু ধ্বংস করে ফেলা অনেক কঠিন, এবং সেই কাজটা 15 বছর সময় পেয়েছে একটা ফ্যাসিস্ট রেজিম। সে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। প্রতিষ্ঠান মানে তো কোনো বিল্ডিং না, প্রতিষ্ঠান মানে হচ্ছে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনার যে নিয়ম নীতি, সেগুলো ধ্বংস করে ফেলেছে। তো কোনো কিছু দেখেন, একটা বিল্ডিং যদি ধ্বংস করতে, একটা ডায়নামাইট দিয়ে ধ্বংস করতে 10 মিনিটও লাগে না, কিন্তু একটা বিল্ডিং বানাতে কত সময় লাগে। তেমনি একটা দেশ, আমাদের দেশ কিন্তু একটা ধ্বংসস্তূপ ছিল প্রাতিষ্ঠানিক দিক থেকে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড় করানো কিন্তু সহজ না, এটা সময়ের ব্যাপার। কিন্তু আমরা অনেকে মনে করি, অনেকে বলতে শুনেছি যে এই তো আগের মতোই সব কিছু চলছে, এই তো হলো, তাহলে আর কি পাইলাম আমরা।
তো আমাদের আর কি হলো, আগেই তো ভালো ছিলাম। তো এই ধরনের অনেক আফসোস শোনা যায়। কিন্তু আমি যেটা বলবো যে গণ অভ্যুত্থানের সাফল্য আর গণ অভ্যুত্থান পরবর্তী ব্যর্থতা দুইটা টোটাল ডিফারেন্ট জিনিস। কারণ গণ অভ্যুত্থান পরবর্তী ব্যর্থতা আমাদের গণ অভ্যুত্থানের সাফল্যকে কোনোভাবেই ম্লান করে না, ওটা একটা আমাদের অর্জন। এরপরে আমরা ব্যর্থ হয়েছি কিনা সেটাও আমরা এখনো নিশ্চিত না, কারণ আমাদের এত তাড়াতাড়ি সাফল্য আসবে না। এই প্রতিষ্ঠানগুলোতে দাঁড় করাতে আরও দুই তিন সাইকেলে রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। আমি আরও অ্যাটলিস্ট 10-15 বছরের আগে একটা সত্যিকারের গণতন্ত্র কল্যাণমুখী একটা লিবারেল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন সবার মনের মধ্যে আছে, সেদিকে যেতে আরও মিনিমাম 10-15 বছর লাগবে। আপনি এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ইতিহাসে দেখবেন যে শুভ পরিবর্তনগুলো, কল্যাণ যেগুলো বয়ে নিয়ে আসছে, এগুলোতে সময় লাগে। খুবই ন্যাচারাল একটা প্রোগ্রেশন। তো সেই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। তার আরেকটা কারণ হলো যে একটা ধরেন ডাকাত দল একটা গ্রাম চালাচ্ছে, তা অত্যাচার করে তাদের মতো সিস্টেম ডেভেলপ করে। সেই ডাকাত দলের বিরুদ্ধে হঠাৎ দেশের মানুষ বা গ্রামের মানুষ বিদ্রোহ করলো, ডাকাত দলের কয়েকজন নেতা পালিয়ে গেল, কিন্তু তার সিস্টেম তো পুরো রয়ে গেছে। তো সেই সিস্টেমকে আস্তে আস্তে বদলাতে গেলে সময় লাগবে, আমাদের এত সহজেই ধৈর্য হারালে হবে না। আমাদের দেশে তো কখনো ওরকমভাবে ঐক্য ছিল না, এবং ঐক্য থাকাটাও খুব একটা বাস্তব আশা না। কারণ হচ্ছে যে এক একটা রাজনৈতিক দলের আইডিওলজি এক এক রকম, সো তাই তাদের মধ্যে যে একটা ঐক্য ওরকমভাবে দীর্ঘস্থায়ী হবে ওটা আশা করা যায় না। অগাস্টের পরপরই একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য তখন সবার মনেই তখনও কিন্তু কমন শত্রু ছিল শেখ হাসিনা, তাই না? তো শেখ হাসিনা চলে যাওয়ার পরেও তার যে ভয়টা রয়ে গেছিলো, সেটা আমাদের একটা ঐক্যবদ্ধ করে রেখেছিল। পরবর্তীকালে যখন আস্তে আস্তে দেশ মোটামুটি একটা স্থিতিশীলতার দিকে গেল, তখন স্বাভাবিকভাবে যে যার এজেন্ডা নিয়ে আসবে, এটাই স্বাভাবিক, এটার মধ্যে খারাপ কিছুও নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে দেশের কল্যাণের জন্য কিছু তাদের আইডিওলজি যতই ডিফারেন্ট হোক, দেশের কল্যাণের জন্য কিছু বিষয়ে তাদের একমত হতে হবে। পার্টিকুলারলি যে সংস্কার সম্বন্ধে অনেকের ধারণা তেমন স্পষ্ট না যে সংস্কার আসলে বিষয়টা কি। তো সেই সংস্কার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার না হলে দেশ আগাবে না, এবং সংস্কারগুলোই হচ্ছে গিয়ে সেই ইনস্টিটিউশন কিভাবে অপারেট করবে, কিভাবে একটা ক্ষমতাবান ব্যক্তিদের উপর চেক অ্যান্ড ব্যালেন্স আসবে, ওই মেকানিজমগুলোই নির্ধারণ করাটাই হলো গিয়ে সংস্কার। তো এইসব বিষয়ে সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই, বাট কিছু ক্রিটিক্যাল বিষয়গুলো যেগুলো দেশের কল্যাণের জন্য দরকার, সেগুলো বিষয়ে একমত হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর জন্য।